আমি মোহাম্মদ সুলতান মাহমুদ আলমগীর, বিরামপুর সরকারি কলেজ, পরিসংখ্যান বিভাগ। আজ আমি পরিসংখ্যান প্রথম বর্ষের কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ অধ্যায়ে তরঙ্গ পড়াবো। অনলাইন ক্লাসে প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের স্বাগত জানাচ্ছি। দেখো স্লাইডে তরঙ্গ গড়, এর আরেকটার নাম বিপরীত গড় বা উল্টন গড় হতে পারে, একে উল্টা গড়ও বলা হতে পারে। এর নাম হলো, ইংরেজিটা হলো হারমোনিক মিন। তাহলে হারমোনিক মিনের বাংলাটা হলো উল্টন গড়, বিপরীত গড়, তরঙ্গ গড় বা উল্টা গড়। তো এটা কি জিনিস? এখানে আমাদের যে সংগৃহীত তথ্যগুলো থাকবে, একগুচ্ছ তথ্য থাকবে। এই তথ্যগুলো হতে হবে অশূন্য। তাহলে কোনো তথ্য সারির মানগুলো যদি অশূন্য হয়, অর্থাৎ শূন্য নয়, এরকম মান যদি হয়, তাহলে এই মানগুলো যতগুলো থাকবে তাদের কি করতে হবে? উল্টো মান করতে হবে। উল্টো মানের গাণিতিক গড়ের উল্টো মানকে তরঙ্গ গড় বলে। পরিসংখ্যানে এই উল্টো মানটা কি? উল্টো মানটা হলো একের নিচে সেই মানটা লেখা, অর্থাৎ রেসিপ্রোকাল বলে। তাহলে তথ্য সারিতে যে মানগুলো থাকবে অশূন্য মান, এই অশূন্য মানগুলোর উল্টো মানের গাণিতিক গড়ের উল্টো মানকে তরঙ্গ গড় বলে। তাহলে এই তরঙ্গ গড়ের আরও নাম হতে পারে, সেটা কি? এই তোমার বিপরীত গড়, উল্টন গড়। একে সাধারণত আমরা এইচ-এম দিয়ে প্রকাশ করব। এইচটা হলো হারমোনিক আর এমটা হলো মিন। তাহলে হারমোনিক মিনের সংক্ষিপ্ত রূপ হলো এইচ-এম। কোনো তথ্য সারির মান যদি শূন্য হয়, তাহলে তরঙ্গ গড় নির্ণয় করা যাবে না। কারণ মানের শূন্য যদি মান হয়, সেই শূন্যটাকে উল্টালে, অর্থাৎ একের নিচে লিখলে, শূন্য দিয়ে আমরা যদি কোনো কিছু ভাগ করি, তাহলে অসীম রেজাল্ট আসবে। আর অসীম রেজাল্ট থেকে আমরা কোনো রেজাল্ট পাবো না। সেক্ষেত্রে তরঙ্গ গড় নির্ণয় করা যাবে না। তাহলে আমাদের হাতে যে মানগুলো আছে, এই মানগুলো হলো অশূন্য মান। তাহলে আমরা সেটাকে যদি এইচ বলি বা এইচ-এম বলি, তাহলে তরঙ্গ গড় এইচ ইকুয়াল টু এন হলো পদের সংখ্যা বা তথ্যের সংখ্যা, আর এখানে উল্টো মানগুলোর সমষ্টি। দেখো পরের লাইনে এনটা ঠিক থাকলো, আর এই যে সামেশান 1/xi, অর্থাৎ উল্টো মানগুলোর সমষ্টি, সেই সমষ্টিকে সামেশান যদি আমরা ভাঙায় দিই, তাহলে আয়ের মান যদি এন পর্যন্ত হয়, এন পর্যন্ত বলা হচ্ছে, তাহলে প্রথম মানটা x1, সেটা উল্টা করলে একের নিচে 1/x1, সামেশানের জন্যে যোগ, দ্বিতীয় মান 1/x2, এইভাবে তৃতীয় মান হবে, এইভাবে শেষ পর্যন্ত 1/x। তাহলে উল্টো মানগুলোর সমষ্টি করে পদের সংখ্যা ভাগ করলে যে মান পাওয়া যাবে সেটাই তরঙ্গ গড়। আর এইটাই হলো অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে। আমি বোর্ডে যাই, দেখো বোর্ডে দেখাচ্ছি। মনে করলাম যে কোনো তথ্য সারির মান এইরকম, আমরা আই বললাম, মনে করো 5, 7, 9, তিনটা মান। তাহলে এই মানগুলো অশূন্য ধনাত্মক মান। এই মানগুলো কি? অশূন্য ধনাত্মক মান। তাহলে এই মানগুলোর প্রথম কাজ হলো আমাদের উল্টো করতে হবে। তাহলে এই উল্টো করলে এবার একের নিচে বলতে হবে 1/5, রেসিপ্রোকাল, উল্টো মান। গণিত পরিসংখ্যানে উল্টো মান হলো সেই মানটাকে একের নিচে লিখতে হবে 1/7, তাহলে এটা 1/9, এইটা। তাহলে আমাদের হাতে যে মানগুলো থাকবে অশূন্য মানগুলো, সেই মানগুলোর প্রথম কাজ হলো মানগুলোকে উল্টাতে হবে, এভাবে উল্টে দিতে হবে একের নিচে লিখে। তারপরে এই উল্টা মানগুলোর গাণিতিক গড়। তাহলে এই উল্টা মানের যদি আমি গাণিতিক গড় বের করি, তাহলে গাণিতিক গড়ের সূত্র তোমরা জানো, যে মানগুলো থাকে, এখানে মান কয়টা হলো? তাহলে 3টা। এই মানগুলোকে আমরা কি করব? সমষ্টি করব, করে পদের সংখ্যা দিয়ে ভাগ। তাহলে এইটাকে সমষ্টি করি, তাহলে 1/5 যোগ 1/7 যোগ 1/9, মান কয়টা? 3টা। তাহলে এখানে কি দিতে হবে? 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা কি করলাম? দেখো এখান থেকে মানগুলোর উল্টো মান করছি। এই উল্টো মানগুলোর, এখানে যে উল্টো মান আছে, এই উল্টো মানগুলোর গাণিতিক গড় বের করছি। এখানে গড় বেরিয়েছে, উল্টো মানগুলোর গাণিতিক গড়। তো গাণিতিক গড়ের সংজ্ঞা অনুযায়ী আমি লিখছি, মানগুলোকে যোগ করে পদের সংখ্যা 3 দিয়ে ভাগ করছি। তাহলে এটা কি বাড়ালো? গড় বাড়ালো। উল্টো মানগুলোর গড় বাড়ালো। এই যে গড় বাড়ালো, এই গড়ের আবার উল্টো মান। তাহলে এইটার আবার যদি আমি উল্টো মান করি, তাহলে পুরা এই যে ভগ্নাংশটা দেখতেছো, এটাকে একের নিচে লিখতে হবে। তাহলে 1/, এরকম ফুল জিনিস, 1/5, 1/7, 1/9 ডিভাইডেড
3, এইটাই হলো তরঙ্গগড়। তাহলে এইটা আমাদের অন্য অংশ, এটা হলো লব আর এটা হলো হর। সেই ক্ষেত্রে এই হরটা উপরে যাবে 3, তাহলে নিচে থাকবে 1/5 যোগ 1/7 1/9। অর্থাৎ আমরা যদি লবকে 3 দিয়ে গুণ করি তাহলে 3 × 3, আর এখানে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 3 কাটা যাবে, এটা থাকবে। ভগ্নাংশটাকে এইভাবে লেখা যায়। তাহলে এখানে কি দাঁড়ালো, এনটা হলো এই 3টা হলো পদ সংখ্যা এটা, আর এটা হলো মানগুলোর উল্টো মানের সমষ্টি। এইটাই এখানে দেখতেছো, এখানে দেখো স্লাইডে দেখো যে মানগুলোকে উল্টো করে নেওয়া হয়েছে, এন পর্যন্ত মান উল্টো মানের সমষ্টি, আর এটা হলো এনটাই এরকম। তাহলে আমাদের মান হলো 3টা, দেখো বোর্ডে দেখো 5 7 9 মান 3টা, সেই 3 হলো উপরে আর এই মানগুলোর উল্টো মানের সমষ্টি নিচে আছে। তাহলে এখানে দেখো এই ধাপগুলো অনুসরণ করলেই হয়ে যাবে। খেয়াল করো 5 7 9 এটা একটা তথ্য সারি, এই তথ্য সারিতে কোনো শূন্য মান নাই। তাহলে এই মানগুলোকে কি করতে হবে, উল্টাতে হবে। আমি উল্টায় দিছি, এই উল্টো মানগুলোর গড় বের করছি, এই গড়ের আবার উল্টো মান এইটা, আর এইটাই হলো তরঙ্গ গড়। তাহলে এক ধাপ, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ। তাহলে এখানে কি হলো, কোনো তথ্য সারির অশূন্য মানগুলোর উল্টো মানের গাণিতিক গড়ের উল্টো মানকে তরঙ্গ গড় বলে। আশা করি বুঝতে পারছো। এটা অশ্রেণীকৃত তথ্যের জন্য। দেখো আমি পরের স্লাইডে যাচ্ছি, পরের স্লাইডে দেখো এটা ও তরঙ্গ গড় উল্টো গড়, এটা শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে। তথ্য সারির মানগুলো যদি বিন্যস্ত হয় সেক্ষেত্রে আমরা এই হারমোনিক মিন এই সূত্রতে ব্যবহার করব। এটা কি দেখো, গণসংখ্যা নিবেশনের n সংখ্যক শ্রেণীর মধ্যবিন্দু। তাহলে আমাদের শ্রেণী আছে k পর্যন্ত যদি হয় তাহলে তার মধ্যবিন্দু হলো x1 x2 ... xk, আর গণসংখ্যা ধরা হয়েছে f1 f2 এইভাবে xk এর জন্য fk, আর এই টোটাল গণসংখ্যাকে যদি আমরা সমষ্টি করি এই 1 থেকে k পর্যন্ত সেটাকে বলা হচ্ছে n। তাহলে তরঙ্গ গড় হবে এই গণসংখ্যার যে সমষ্টি, সেটাকে ভাগ দিতে হবে যে গণসংখ্যা আর তথ্যমানের যে অনুপাত এইটার সমষ্টি দ্বারা। তাহলে আমরা বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে বা শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে আমরা এই ঘরের সূত্রটা পাব। তাহলে আমরা শ্রেণীকৃত অশ্রেণীকৃত উভয় তথ্যের জন্য তরঙ্গ গড় বের করতে পারি। তাহলে এইটা আমি পরের স্লাইডে যাই, দেখো পরের স্লাইডে ঠিক এইটার ব্যাখ্যাটা নাই, আমি এইটা বোর্ডে দেখাই। দেখো বোর্ডে দেখো, বোর্ডে কিভাবে এটা হয়। বলা হচ্ছে যে আমাদের হাতে একগুচ্ছ তথ্য আছে, ধরে নিলাম সেই তথ্যমান, সেই তথ্যগুলোকে বলতেছি যে শ্রেণীর তথ্য আছে n সংখ্যক শ্রেণী, এই শ্রেণীগুলোর মধ্যবিন্দু বলতেছি প্রথমটা হলো x1, তারপরেরটা হলো x2, এইভাবে এখানে যেটা দেওয়া হয়েছে সেটাই দিই, সেটা আরেকটা আমরা বললাম xk, k সংখ্যক শ্রেণী আছে। আমাদের বিন্যস্ত তথ্য সারির k সংখ্যক শ্রেণী আছে, তার মধ্যবিন্দু আমরা লিখলাম এটা প্রথম সারির x1 x2 এবং k যে শ্রেণী সেটা xk, আর এটার জন্য গণসংখ্যা আছে f1 f2 এইভাবে fk। সেক্ষেত্রে বলা হচ্ছে যে গণসংখ্যাগুলো যেটা আছে এটাকে যদি আমরা সমষ্টি করি তাহলে সমষ্টি করব, এখানে 1 থেকে i বললাম, 1 থেকে শুরু করে k পর্যন্ত। তাহলে এখানে আমরা লিখব fi, এটাকে আমরা ছোট হাতের n বলছি, বড় হাতের n বললে হতো। সেই ক্ষেত্রে হারমোনিক মিন এই সেম কি হবে, মোট যে গণসংখ্যা এটাও লেখা যেতে পারে, এটাও লেখা যেতে পারে। তাহলে আমরা এটাই লিখি i1 to k fi, আর নিচে গণসংখ্যার সাথে নিজ নিজ যে মধ্যবিন্দু আছে তার যে অনুপাত, তাহলে fi xi এইটাকে সমষ্টি করতে হবে i1 to k এই সমষ্টিটা দিয়ে ভাগ করলে আমরা পাবো তরঙ্গ গড়। এটা হলো বিন্যস্ত তথ্যের জন্য। তাহলে তোমরা বুঝতে পারছো যে তরঙ্গ গড় শ্রেণীকৃত তথ্যের জন্য নির্ণয় করা যায়
আবার অশ্রেণীকৃত তথ্যের জন্য নির্ণয় করা যায়, সংজ্ঞা দুটার একই। তাহলে কোনো তথ্য সারিতে অশূন্য মান থাকবে, এই অশূন্য তথ্য সারির মানগুলোকে প্রথমে উল্টায় নিতে হবে, তারপর এই উল্টো মানগুলোর গাণিতিক গড় বের করতে হবে, সেই গাণিতিক গড়ের উল্টো মানটাই হবে তরঙ্গ গড়। পরের স্লাইডে যাই, দেখো এখন আমরা লিখতেছি মধ্যমা, ইংরেজিটা হলো মিডিয়ান। তো মধ্যমা বললে আমরা বুঝি যে মাঝখানে থাকবে। একটা বাবার যদি 3টা ছেলে থাকে তাহলে আমরা সাধারণত বড়টাকে বড় ছেলে বলি, মাঝখানেরটা মেজো বা মাইজান, এক একটা এলাকায় ভাষা এক এক রকম, মেজো, তারপরে সেজো। তো মাঝখানে হলো দ্বিতীয়টা, প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা। এটা একটা অবস্থান ভিত্তিক মান, অবস্থান নির্দেশ করে। তথ্য সারির যে মানগুলো থাকে তাদের অবস্থান নির্দেশ করে। এখন এই অবস্থান নির্দেশ করার জন্য মানগুলোকে সাজাতে হয়। যদি সাজানো না হয়, আমি বড় ছেলে, মেজো ছেলে, সেজো ছেলে, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এখন মাঝখানের বড় ছেলেটাই মাঝখানে রাখলাম, তাহলে তাই তো মেজো হবে না। কারণ মানগুলোকে আমরা যদি সাজাই, তাহলে বড়র থেকে সাজাইলেও দেখা যাবে যে বড় জন, দ্বিতীয় জন, তৃতীয় জন। আবার যদি আমি অধক্রম করি, অর্থাৎ বড়র থেকে ছোটোর দিকে, আবার ছোটোর থেকে বড় দিকে, প্রথমে ছোটো লিখলাম, তারপরে মাঝেরটা লিখলাম, তারপরে বড়টা লিখলাম, দেখা যাবে যে মাঝখানেরটা ঠিকই থাকবে। এটা অবস্থান ভিত্তিক মান। তথ্য সারির অবস্থান ভিত্তিক মানগুলোর সঠিক ধারণা পাওয়ার জন্য মানগুলোকে আমরা কি করব, সাজিয়ে লিখব। তো এই সাজানোর জন্য আমরা বলতেছি যে ঊর্ধ্ব বা নিম্ন, এই নিম্ন ক্রমে সাজানোর পর যে মানটি তথ্য সারিকে সমান দুটি অংশে বিভক্ত করে তাকে মধ্যমা বলে। তাহলে মিডিয়ান is the value that divides the series into two equal parts, is called median. তাহলে মিডিয়ানটা হলো এমন একটা মান যে মানটা তথ্য সারিকে সমান দুই অংশে ভাগ করে। দেখো পরিসংখ্যানবিদ কর্নর এর মতে বলছে যে মিডিয়ান ইজ দ্যাট ভ্যালু অফ দ্য ভেরিয়েবল। তাহলে চলকের ওই মানটাই হলো মিডিয়ান, যা কী করে, ডিভাইডস করে, ভাগ করে দ্য গ্রুপ ইন্টু টু ইকুয়াল পার্ট, সমান ভাগে। ওয়ান পার্ট কম্প্রেজিং অল দ্য ভ্যালুস গ্রেটার অ্যান্ড দ্য আদার অল ভ্যালুস লেস দেন দ্য মিডিয়ান। তাহলে মিডিয়ানের থেকে একগুচ্ছ মান বড় হবে, উপরের মানগুলো বড় হবে আর নিচের মানগুলো ছোট হবে, এটা বলা হচ্ছে। দেখো আমি এগুলো একটু বোর্ডে দেখাই। বোর্ডে দেখো আমি একগুচ্ছ মানকে সাজায়ে লিখলাম। মনে করো এইভাবে লিখলাম 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। এই মানগুলো সাজানো আছে। তাহলে এমন একটা মান হবে মাঝখানের মান। দেখো এই মানটাই হলো মিডিয়ান, এটাই মিডিয়ান মান। এই মিডিয়ান মান কি হলো, এমন একটা মান যেটা গঠিত করে কি এই তথ্য সারির মানগুলো এই মধ্যমা মানের চাইতে ছোট হয়, অর্ধেক মান 50% মান, আর অর্ধেক মান প্রত্যেকটা মান আলাদাভাবে মধ্যমার চাইতে বড় হয়। তাহলে মধ্যমা এমন একটা মান এটা তথ্য সারিকে সমান দুই ভাগে ভাগ করে, অর্থাৎ মধ্যমার উপরে থাকবে 50% তথ্য, নিচে থাকবে 50% তথ্য। তাহলে মিডিয়ান is that value which divides the series into two equal parts, 50%, 50%, is called median. তাহলে মধ্যমা বুঝতে পারছো যে তথ্য সারির মানগুলোকে আমরা মানের ক্রমানুযায়ী যদি সাজাই, ক্রমানুসারে যদি সাজাই, অর্থাৎ ঊর্ধ্ব নিম্নক্রমে সাজাই, এই সাজানোর পর যে মানটা তথ্য সারিকে সমান দুই ভাগে। দেখো বোর্ডে দেখতেছো যে আমরা সাজাইছি মানগুলো, ছোটোর থেকে বড়োর দিকে গেছি, এটাকে ঊর্ধ্বক্রম বলে। এখানে এই 50 মানটা সমান দুই ভাগে ভাগ করছে। দেখো মধ্যমার উপরে আছে 4টা মান, নিচে আছে 4টা মান, 50%, 50%। তো এখানে যেটা দেখছো, দেখো স্লাইডে দেখো যে ওয়ান পার্ট কম্প্রেজিং অল দ্য ভ্যালুস গ্রেটার, বড় হবে, অধিকতর বড় হবে, মধ্যমার চাইতে এই মানগুলো সবগুলো আলাদাভাবে বড়, অ্যান্ড দ্য আদার অল ভ্যালুস লেস দেন দ্য মিডিয়ান, এবং অন্য মান যেগুলো থাকবে সেটা মধ্যমা যে 50, এই 50-এর চাইতে আলাদাভাবে ছোট। তাহলে সাজানো মানগুলোকে যে মানটা সমান দুই ভাগে ভাগ করে দেয় তাকে মধ্যমা বলে। তো মধ্যমা হলো, এটাকে আমরা এমই দিয়ে প্রকাশ করি। আশা করি বুঝতে পারছো যে মধ্যমা তথ্য সারির মানগুলোকে সমান দুই ভাগে ভাগ করবে। এইটা সাজানোর পরে, অর্থাৎ মানগুলোকে আমরা ঊর্ধ্বক্রমে নিম্নক্রমে সাজাবো। দেখো পরের স্লাইডে অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে মধ্যমা, অর্থাৎ শ্রেণীকৃত নয়, সাজানো নয়, বিন্যস্ত নয়, সেসব ক্ষেত্রে আমরা মধ্যমা নির্ণয় করব। এখানে দেখো যে ধারাবাহিক, এই নির্ণয় করার ধারাবাহিক ধাপ।
তাহলে আমরা বলছি যে এন সংখ্যক মানকে কী করতে নিতে হবে, সাজাতে হবে। সাজানোর পর যদি বেজোড় হয় তাহলে এই সূত্র এততম রাশি, অর্থাৎ এততম অবস্থানে এই অবস্থানে যে মানটা থাকবে সেটাই মধ্যমা। আর যদি জোড় হয়, তথ্যের সংখ্যা যদি জোড় হয় তাহলে এরকম অবস্থানে যেটা থাকবে সেটাই হলো মধ্যমা হবে। তাহলে অশ্রেণীত তথ্য দেখো, আমি এখন বোর্ডে যাচ্ছি। দেখো বোর্ডে এখানে তথ্যের সংখ্যা কত, 9টা। আমরা যদি গুনি, এন হলো তথ্যের সংখ্যা, 4 4 8 এটা 9, তাহলে এটা কি বিজোড়। তাহলে বিজোড়ের জন্য বলা হচ্ছে, বিজোড়ের জন্য বলা হচ্ছে যে মধ্যমা হবে মিডিয়ান n+1 / 2 তম রাশি, এততম রাশি। তাহলে n এর মান কত, 9, 9 + 1 / 2, এই তম রাশি, এটাই হলো অবস্থান ভিত্তিক মান। তাহলে 9 × 1 = 10, 10 × 2 দিয়ে ভাগ করলে 5। এই 5 কিন্তু মধ্যমা নয়, শুধু অবস্থান বলে দিচ্ছে যে 5তম জায়গায় মধ্যমা হবে। এখন তোমরা প্রথম থেকে গোনা শুরু করে দাও, 5 নম্বর অবস্থানে যেটা আছে সেটা হলো মধ্যমা। তাই আমি বলছি যে মধ্যমা হলো তথ্য সারির অবস্থান ভিত্তিক মান। তাহলে এই অবস্থানে যে মানটা হবে সেটাই হবে এই তথ্যের সংখ্যা যখন বিজোড় হয়, এটা বিজোড়, তথ্যের সংখ্যা বিজোড় হলে এই সূত্র দিয়ে বের করতে হবে। তাহলে গোনো 1 2 3 4 5, তাহলে এখানে কত হবে মধ্যমা, 50। যদি নিচের থেকে গোনো 1 2 3 4 5, তাহলে 5 নম্বর জায়গায় কত পাচ্ছ, 50। এরকমভাবে অশ্রেণীকৃত তথ্যের মধ্যমা নির্ণয়ের জন্য আমরা এই সূত্র ব্যবহার করব, মধ্যমা = n+1 / 2 এততম রাশি। অর্থাৎ এই অবস্থায় যে মানটা থাকবে সাজানো তথ্য সারির, সেই অবস্থায় আমরা যেটা পাবো সেটাই মধ্যমা হবে। দেখো আমরা বোর্ডে সেটা সুন্দরভাবে দেখালাম। এখানে 9টা মান আছে, এন হলো বিজোড়, এখানে বিজোড়, সেক্ষেত্রে মানগুলো সাজায় নিছি। এই হলো সূত্র, এই সূত্রে এনের মান আমরা 9 দিছি, 10 হলো, 5 হলো, 5তম অবস্থানে আমরা 50 পেলাম। এইভাবে বাড়াবে। আর 3 নম্বর ধাপে দেখো লেখা আছে তথ্যের সংখ্যা এন যদি জোড় হয় তাহলে এই সূত্র বের করব। এই সূত্রটা কি, মাঝখানের একবারে একটা তথ্য সারির মিডল মোস্ট যে দুটা পদ, এই দুটা পদের গাণিতিক গড়, এইটা n/2 আর n/2 + 1, এটা করলে মাঝখানের দুটো পদ বের হয়। সেই দুটো পদের গাণিতিক গড় করলে তথ্যের সংখ্যা জোড় হলে সেইটা বের হবে। দেখো আমি বোর্ডে দেখাচ্ছি, বোর্ডে খেয়াল করো, এখানে একটা মান বাড়ায় দিই, একটা মান যদি আমরা বাড়ায় দিই, ধরো এখানে মান দিলাম 100, লিখি, আবার লিখি, এই মানগুলোই লিখি, 10 20 30 40 50 60 70 80 90 100। তাহলে তথ্যের সংখ্যা এন কিন্তু এখন জোড় হয়ে গেল। কয়টা আছে, গুনলে 10টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, তথ্যের সংখ্যা এন। তাহলে জোড়, তাহলে জোড়ের জন্য মিডিয়ানের সূত্র যেটা সেটা ব্যবহার করতে হবে, মাঝখানের দুটো পদ। তাহলে n/2 একটা দিলে পরে মাঝখানের পদ বাড়াবে, আর একটা হলো n/2 + 1, এই মাঝখানের দুটো পদকে 2 দিয়ে ভাগ, কারণ দুটো পদ, একটা পদ দ্বিতীয় পদ, দুটো পদকে গাণিতিক গড় করা, এততম রাশি, এততম রাশি। দেখো মাঝখানে দুটো পদ হয় কিনা। তাহলে n/2 করো, n/2, তাহলে এর মান হলো 10, 10 ভাগ করলে 2 দিয়ে কত, 5। তাহলে 5 নম্বরটা কোনটা হচ্ছে, 1 2 3 4 5, এইটা। আবার এটা n/2 + 1, তাহলে 10 2 দিয়ে ভাগ, এনের মান 10, সেটা বসাচ্ছি, এনের মান 10। তাহলে এখানে কাটাকাটি করলে 5 কত, 6, তাহলে 6 নম্বর গুণ, 1 2 3 4 5 6, এই দুটো পদের গাণিতিক গড়। তাহলে 50 আর 60 যদি যোগ করে দিই এই সূত্র অনুযায়ী, তাহলে এখানে আমরা মান পেলাম কত, n/2 50, এই পুরোটা মিলে, তাহলে এটা হলো 50, আর পরেরটা পালাম হলো 60, এ করলে পরে কত হবে, এখানে দেখায় এটা সবচেয়ে ভালো হয়। তাহলে n/2 হলো পালাম হলো এটা, 5তম পদ, এটা পাইছি হলো 50, আর এটা পাইছি হলো 60। তাহলে 50 আর 60 এই 2 দিয়ে ভাগ করলে 110 হয়, 110 2 দিয়ে ভাগ করলে কত, 5 × 10 5 × 10 55, অর্থাৎ এই দুটার মাঝখানে, এই দুটার
ঠিক মধ্যে সমানই হবে 55 মানটা, এটাই হবে মিডিয়ান। তাহলে সূত্র দিয়ে আমরা কিভাবে করি, এখানে মান না বসায় দেখো, তাহলে এন এর মান কত, এন এর মান 10, 10 ডিভাইডেড 2 প্লাস 1 ডিভাইডেড 2, এই এততম রাশি অবস্থানটা বলতে হবে। তাহলে এখানে দেখো এটা 5, এটা 5 একে 6, 2 তম রাশি, তো 5 6 11, 11 2 দিয়ে ভাগ করলে 5.5 এততম রাশি। এই 5.5 5.5 কীভাবে বের করবা সেটা দেখো। এই 5টা হলো পূর্ণ অংশ, এইটা তো পূর্ণ অংশটা গুণে আসতে হবে। তাহলে গুণে আসো 5 নম্বর পর্যন্ত, 1 2 3 4 5, 5 নম্বরে আমরা পালাম হলো 50, 5 যাওয়ার পর আরও 0.5 গেছে। 0.5 বের করার নিয়ম হলো যে আমরা 5 নম্বর পদে কত পাচ্ছি 50, তারপরে অর্ধেক গেছে, তাহলে পরে আছে 60, তাহলে আমি অর্ধেক যদি যাই তাহলে 50 আর 60 ব্যবধান কত, তার অর্ধেক, তাহলে 50 আর 60-এর ব্যবধান হলো 10, তার অর্ধেক করলে কত হবে 5, এই হলো 55। দেখো আবার দেখো ভগ্নাংশ কীভাবে বের করব, তাহলে 5 পূর্ণ অংশ আমরা 5 পর্যন্ত গুনবো, সেই অবস্থায় হবে সেই মানটা, তাহলে 1 2 3 4 5 50, তারপরে 50 লিখছি, তারপর আবার 0.5টা আমরা ঢুকে গেছি, আরও গেছি সামনের দিকে, তাহলে 0.5-এর মানটা কীভাবে বের হবে, এই যে 50 লিখছি তার পরবর্তী মানে কতটুকু বাড়ছে, তাহলে 50 থেকে 60-এ বাড়লো কত 10, তাহলে তার অর্ধেক কত হবে, তাহলে 10-এর অর্ধেক সেই 5, এই 55, এই 55টা দেখো এখানে আসছে। তার মানে এখানে সূত্রটার থেকে এইটা আর এইটা দিয়ে কী বোঝাচ্ছে, মাঝখানের যে পদ দুটা, এইটা হলো মাঝখানের পদ, সেটা হলো কত 50, আর এই যে এটা বের করছি এটাও একটা মাঝখানের পদ 60, দেখো 50 আর 60 মাঝখানের পদ, তাহলে উপরে কয়টা আছে 4টা, নিচে আছে কয়টা 4টা, তাহলে দুটা জোরের ক্ষেত্রে 2টা মাঝখানের পদ থাকবে। দুটার আবার কীভাবে তাহলে মধ্যমা বের করব, দুটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে গাণিতিক গড়ের নিয়ম অনুযায়ী মাঝখানে মানটা বাড়াবে, প্রতিনিধিত্বমূলক মান হবে। তাহলে জোরের ক্ষেত্রে তথ্য সারির মাঝখানের যে 2টা পদ থাকে তার গাণিতিক গড়, তাহলে মাঝখানে পদটা চোখের আন্দাজে ঠিক করা যাবে না, এই সূত্র ব্যবহার করবা, n/2 প্লাস n/2 প্লাস 1/2, এটা করলেও দেখো 55, তাহলে মাঝখানের পদ দুটো বলেছি, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটাও বাড়ালো 50 আর 60 55, এভাবে বাড়াবে মধ্যমা। তাহলে অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে আমরা তথ্যগুলোকে সাজিয়ে নেব আর এই সূত্রগুলো ব্যবহার করে আমরা মধ্যমা নির্ণয় করতে পারব। প্রিয় শিক্ষার্থী, তাহলে মধ্যমা কি, তথ্য সারির সাজানো মানগুলো যে মানটা সমান 2 ভাগে ভাগ করে দিবে সেই মানটা হলো মধ্যমা। তাহলে মধ্যমা এমন একটা মান যে মান একটা সাজানো তথ্য সারিকে সমান 2 ভাগে ভাগ করবে, তাকে আমরা মধ্যমা বলবো। সেটা বিজোড়ের জন্য যদি তথ্যের সংখ্যা বিজোড় হয়, খুব ইন্টারেস্টিং, ভালো করে পড়বা, যদি বিজোড় হয় তাহলে এই সূত্র, আর এটা কিন্তু অবস্থান, এততম রাশি মানে এই অবস্থায় যে মানটা আছে সেটা হবে মধ্যমা, আর এততম রাশি মানে এখানে যে অবস্থায় হবে এটা এখানে 2 দিয়ে ভাগ আসবে, এই বের হবে। আমি পরের স্লাইডে যাই, দেখো পরের স্লাইডে কিনে লেখা আছে মধ্যমা, এটা উদাহরণ দেওয়া আছে যেরকম আমি বললাম। দেখো আমি আর বোর্ডে না যাই, এখানেই বুঝতে পারবে, এই যে মানগুলো আছে এগুলোকে আমরা ঊর্ধ্বক্রমে সাজিয়ে, তো ঊর্ধ্বক্রমে মানে ছোটোর থেকে বড়ো, তো মাইনাস মানগুলোর ক্ষেত্রে যেটা বড় হয় সেটাই ছোট। তাহলে দেখো যে এখানে 6, তারপরে -5, তারপরে 7 11 13 মানগুলোকে সাজায় নিলাম। তারপরে আমরা বললাম তথ্যের সংখ্যা, এখানে তথ্যের সংখ্যা কত 1 2 3 4 5, n হলো নাম্বার অফ অবজারভেশন, তথ্যের সংখ্যা 5, তাহলে একটা বিজোড়। তাহলে মধ্যমান আমরা এততম রাশি, n এর মান 5 বসায় দিয়েছি, তাহলে 5 একে 6, 2 দিয়ে ভাগ করলে 3, এই 3তম জায়গায় যে মানটা আছে সেটাই হবে মধ্যমা। তাই গুণে যাও 1 2 3, কত পেলে 7, এই 7 হলো মধ্যমা। যদি এই দিক থেকে আসো 1 2 3, এটাও মধ্যমা। এবার দেখছো, বুঝতে পারছো। পরের স্লাইড দেখো, পরের স্লাইডে যাই, দেখো এখানে কি ঘটনা কি, এখানে জোড় সংখ্যক বলা হচ্ছে, যে মানগুলো আছে এর মধ্যমা নির্ণয় কীভাবে করবা। তাহলে মানগুলোকে আমরা সাজাবো, ছোটোর থেকে বড়োর দিকে সাজানোর নাম ঊর্ধ্বক্রম, সাজায় দিলাম। তাহলে এই সাজানো মান দেখো খেয়াল করো, ছোটোটা আগে লেখা হয়েছে 7 11 14 এভাবে 18 22, তাহলে তথ্যের সংখ্যা কত এখানে 6টা, তাহলে জোড় সংখ্যা, তাহলে জোড়ের জন্য এই সূত্র। তাহলে এর মান আমরা 6 বসায় দিয়েছি, 6 + 1 এটা, তাহলে এখানে ভাগ করে দিলে পারে 3, এখানে হলো
4 হবে, এইভাবে নয়, এটা দিয়ে ভাগ করে নিতে হবে। 3-এর সাথে 1 যোগ করলে 4, তাহলে 3 আর 4-এ 3তম রাশি বসায় দিছি, একবারে বসালে হবে 3তম রাশি কত, 1 2 3 12, আর 4তম রাশি 1 2 3 4, অর্থাৎ 12 আর 14 মাঝখানের দুটো পদ। দেখো এই দুটো রাখলে মাঝখানে হবে, আগে দুটো পদ পরে দুটো পদ, এইরকম যোগ করে 26 হলো, 2 দিয়ে ভাগ করলে 13, তাহলে 13 হলো মধ্যমা। এইভাবে আমরা দেখতে পাচ্ছি। দেখো পরের স্লাইডে দেখো মধ্যমা। এখন শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে কিভাবে আমরা বের করব, এখানে ধারাবাহিক পদ্ধতি আছে, তোমরা এগুলো ইউটিউবে জুম করে করে দেখতে পারবা, বইতেও পাবা। তাহলে বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে গণসংখ্যা নিবেশন সেটা বিচ্ছিন্ন, শ্রেণী থাকবে না, চলক মান দিয়েই হবে। তাহলে কোনো বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে আমরা ধাপগুলো অনুসরণ করব। তাহলে কি হবে, প্রথমে কি করব, চলকের মানগুলোকে ঊর্ধ্ব বা নিম্ন ক্রমে সাজাই দেবো। দ্বিতীয় কি করব, তার পাশের কলামে আমরা গণসংখ্যাকে ক্রমযোজিত গণসংখ্যা আকারে দেখাবো। অতঃপর ক্রমযোজিত গণসংখ্যা কলাম হতে এই এততম মানের বিপরীত চলকের যে মানটা থাকবে সেটা হবে মধ্যমা। এইভাবে একগুচ্ছ তথ্যের জন্য আমরা মধ্যমা বের করতে পারি। পরের স্লাইডে যাই, দেখো এখানে এরকম দেওয়া হয়েছে বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে, এটা নম্বর, এটা বিচ্ছিন্ন শ্রেণীতে নাই কিন্তু মানগুলোকে সাজানো আছে। তাহলে 50 নম্বর পাইছে এরকম ছাত্রী কতগুলো, 4 জন, এগুলো ছাত্রের নাম্বার। 55 নম্বর পাইছে পরীক্ষায় পরিসংখ্যান বিভাগে 50 জন ছাত্রের হিসাব আছে 6 জন। 60 নম্বর পাইছে 7 জন, 65 নম্বর পাইছে 15 জন, 70 পাইছে 8 জন ছাত্র, 75 6 জন, 80 4 জন। তাহলে কীভাবে হবে, এই চলকের মানগুলো লেখা হয়েছে আর এখানে হলো গণসংখ্যা ছাত্র সংখ্যা। এই যে গণসংখ্যা এর পরের কলামে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। তাহলে ক্রমযোজিত কি, এই গণসংখ্যাগুলো ক্রমে ক্রমে যোগ করবে। প্রথমটা ঠিক থাকবে এই 4 4, তাহলে পরে আমি 10 কীভাবে পাবো, এই 4-এর সাথে 6 যোগ করলে 10, 10-এর সাথে কীভাবে পাবো, 10-এর সাথে 7 যোগ করলে, এবার এটার সাথে যোগ করলে হবে, অথবা এই 3টা যোগ করলেও হবে, যে 6 সাথে 10 সাথে 17। আর 32 কীভাবে পাবো, এই 4টা যোগ করলে হবে, 15-এর সাথে 22, 22 সাথে 28, সাথে 32। তো এইভাবে না করে এই 32 পারে, 32 তো এই পর্যন্ত আমাদের যোগ করাই আছে। কারণ এই 32-এর সাথে 8 যোগ করলে কত হবে, 40। এই 40-এর সাথে 6 যোগ করলে কত হবে, 46। 46-এর সাথে 4 যোগ করলে কত, 50। এই ক্রমযোজিত গণসংখ্যা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টোটালটা এটা মোট গণসংখ্যার সমান হবে, 50-এর সমান হবে, 50 এর 50। তাহলে আমরা এই মধ্যমা বের করার জন্য কী বের করব, আমাদের এনটা ক্রমযোজিত গণসংখ্যা না বলে বলবো যে মোট গণসংখ্যা n 50। তাহলে এই সূত্র ব্যবহার করবো, n+1/2। তাহলে 50, এনের মান 50, এই যে 50 দেখতেছ, 2 এততম রাশি, এটা 51 হবে, 51 ভাগ করলে 25.5, হ্যাঁ তম রাশি যা ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এই যে 25.5 এইখানে খুঁজতে হবে, এই ক্রমযোজিত গণসংখ্যা খুঁজতে হবে। তাহলে 25.5 এখানে নাই, তাহলে ঠিক এই 25.5-এর ঠিক কাছের বড় মানটা, বড় মান অনেকগুলো থাকবে, 25.5-এর বড় দেখো 32 আছে, 40 আছে, 46 আছে, 50 আছে, বড় অনেকগুলো আছে। ঠিক কাছের বড়, তাহলে 25.5-এর ঠিক কাছের বড়টা হবে হলো 32। তাহলে এটাই হবে সেইটাই মধ্যমার অবস্থান। তাহলে আমরা এই 32 বরাবর চলে যাব, 32 বরাবর চলে গেলে পরে চলকের মান কত হবে, 65। এটাই হবে হলো এই প্রাপ্ত নম্বরের মধ্যমা। তাহলে এততম রাশি যা ক্রমযোজিত গণসংখ্যা 32-এর মধ্যে অবস্থান করছে, অর্থাৎ এইটার ঠিক বড়র যেটা হবে সেটার মধ্যে অবস্থান করবে। আর এই 32-এর বিপরীত, এই 32-এর বিপরীত বলতে এই পাশে আসতে হবে, চলকের মান কত, 65। সুতরাং প্রাপ্ত নম্বরের মধ্যমা হলো 65। আমি সামনের ক্লাসে বিন্যস্ত অর্থাৎ শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে মধ্যমা নির্ণয় করে দেখাবো, প্রচুরক পড়াবো, আরও অন্যান্য পড়াবো। তোমরা সে পর্যন্ত ভালো থাকো এবং পড়ালেখা মনোযোগ সহকারে করো। তোমাদের সর্বাঙ্গীন সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। খোদা হাফেজ।